সকলকে স্বাগত। প্রতিবারের মতো এবারও আমরা বর্ষা মঙ্গল পালন করব। বর্ষাটা আসে কিনা দেখি। প্রসঙ্গত বলে রাখি, এর আগে একটা আধা পালন হয়ে গেছে, কিন্তু সেটা সবাই স্বীকার করেনি বলে দ্বিতীয়বার। আসলে এটা আমাদের জমায়েতের একটা কি বলবো, অজুহাত বলাটা একদম ঠিক নয়। আমরা মাঝে মাঝে জমায়েত হওয়ার চেষ্টা করি এবং তার জন্য কিছু তো উপলক্ষ লাগে। বর্ষাকাল, বর্ষা মঙ্গল একদম অনুষ্ঠান, মানে আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়, এটা আমাদের একদম ক্যাজুয়াল জমায়েত। যে যার মতো পারফর্ম করুন, আমরা পরবর্তী কিছু সময় আনন্দ করে নিই। কেমন? শুরু করছি। রূপসা। বর্ষা বা বৃষ্টি সেভাবে আসেনি, সকালে একবার একটুখানি হয়েছিল। তো যদি বর্ষা হতো তাহলে হয়তো আমাদের এখানকার রাস্তার যে পরিস্থিতি, আমরা সকলে আসতে পারতাম না। তাও বর্ষাকে ভালোবেসে একটা ছোট্ট অনুষ্ঠান। আর আমি আজকে ছোটবেলার আমার শেখা একটা কবিতা, মেঘ বালিকার জন্য রূপকথা, সেটাই শোনাচ্ছি। আমি যখন ছোট ছিলাম, খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা, নাম কি রে তোর? আমি বললাম, পুষ্পন্তর। মেঘ বালিকা রেগে আগুন, মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো? আমি বললাম, নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল, শুনবো রাজা। সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না, ওসব বাজে। আমি বললাম, তোমার জন্য নতুন করে লিখবো তবে? সে বলল, সত্যি লিখবে? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওর মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘ বালিকা? তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে ভাসিয়ে দাও গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়, আপন বলে বলতে বলতে আমি কেবল বসে রইলাম। ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাওকে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে। সঙ্গে শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই তুলো ফুটিয়ে খাবো দু এক মুঠো ধুলো বালি। যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব।
এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথা, সে রূপকথা আমার একার। ধার বুঝে দিন লিখতে লিখতে, ধার বুঝে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লিখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোরা মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। নমস্কার। Excellent. ভেবে না থ্যাংক ইউ নমস্কার, কবি প্রণব ঘোষের টুনি। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্নটা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি, নইলে আমি কি তেমন ছাত্রী?
সকাল থেকে নানা অঘটন, জল খাবারে আস্ত ডিম, রান্নার মাসি নিয়ম জানে না, ডিম খেতে নেই কেননা গোল, অমলেট দিলে দোষ কেটে যেত, লেটার মার্কস পেতাম ঠিক। ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যধিক। ঘর ছেড়ে যে বেরোতে যাব, দাদু হেঁচে দিল, হ্যাঁ চোখ। ঠাকুর মাথায় রেখে মেখে কাই, মাকে বললেন অপমা, হাঁচি পড়লো, বেরোয় না যেন। টিক 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 তখন মা বললেন ঠিক আছে একটু বসে যাবি টুনি। ওগো দাদাই বসতে হলো। হাঁচির বিপদ যেই না কাটলো, চৌকাঠে পা আবার পড়লো বাধা, টুনি ঘরে বসে যা। কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতে বিপদ দাগি, কোমরে ঝুলছে ঢাউস বাঁধনি, বিপদ এড়াতে পারিনি। অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি, কুট্টি বোন চেঁচিয়ে উঠল, দিদি দেখ দেখ, পাঁচিলে একটা পাখি, কি সুন্দর, হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে, হায় হায় হায়, ওটা এক শালিক। রিক্সো কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার জো নেই। বাড়ির সবাই শালিক খুঁজছে, আয় রে শালিক আয়। আরেক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায়? শালিক জুটল অবশেষে, রিক্সা ছুটল খুব জোরে, আর দেরি নেই পৌঁছতে স্কুলে। কিন্তু আমার পোড়া কপাল, হঠাৎ ব্রেক, থামতেই হলো। পথ কেটে গেছে কালো বেড়াল। দেরির পরে আরো দেরিতে গেলাম স্কুলে। সামনেই দেখি কি সর্বনাশ, বিজ্ঞান দিদিমণি। খুলে বললাম রাগে গজ গজ, বসতে দিলেন ঘরে। বিজ্ঞানের ছাত্রী হলো, ছিছি ডুবেছ কুসংস্কারে। মুক্তমনা দিদিমণি অনেক বকাঝকার পর প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন। হঠাৎ চেয়ে দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? চমৎকার, খুব ভালো হয়েছে।
ইউদেওয়াল যে সংগঠন তাদের আমি আন্তরিক কি বলবো কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই। কারণ তাদের কিছু সামান্য কিছু দেখেছি, আমি যেটুকু দেখেছি তাদের পূর্ণিশ জানাতে হবে যে সব কিছু ছেড়ে অন্য কিছু সন্ধানে এই যুগে যেভাবে আপনারা কাজ করছেন সেটা সত্যিই খুব মানে শ্রদ্ধার বিষয়। যাই হোক, আজকের সঙ্গে আসি। আর আমার একটু ব্যক্তিগত সমস্যার জন্য প্রায় আমি 2002 সাল থেকে সব কিছু ফেরত দিচ্ছি। এই আজকে হঠাৎ টেবিল আমাকে বলাতে এখন ঠিক আছে যদি কিছু করা যায়, তো সেই যুক্তে আমি আপনাদের সদস্য নই, আমার কল্পনা আপনাদের সদস্য, কিন্তু সে বাইরে থাকি, ফলে যোগাযোগ নেই। তো তারই প্রতিভূ হিসাবে আমি আপনাদের সামনে আসছি। তো প্রথম যেটা বলি যে আপনাদের এই বর্ষার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মধ্যে আমার বর্ষা মানে আমার শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে, কৈশোরে ফিরে যেতে ইচ্ছে করে। ওই সময়টাই বর্ষার যে আনন্দ জীবনে আসে তাহলে পরবর্তীকালে ওই স্মৃতি নিয়েই বেঁচে থাকতে হয়। তো সেই সময় সেই বর্ষাকে আমার মনে হয় যে সেকালে যে ঝঙ্কার ওঠে, সেই বর্ষার শব্দটাকে আমার সবসময় তুলনা করে দিতে পারে। বর্ষা অন্য ঋতুর বিদ্যুৎ থেকে বসন্ত নিয়ে মাতামাতি হয়, কিন্তু বর্ষা অন্য ঋতুর থেকে সব অর্থে অন্যরকম। যাই হোক, এই বর্ষার একদম কৈশোরে মানে একদম ছোটবেলায় আমার একটা ঘটনা মনে পড়ে, এরকম যে আমি তখন অসুস্থ, বাড়ি থেকে বেরোতে পারছি না। আমার সামনেই পাড়ার মধ্যে একটি কদম গাছ ছিল, সেই বৃষ্টি হচ্ছে, সেই কদম ছেড়াছেড়ি করে সবাই সরে চলতো, জানি পারছি না। সেই সময় আমাকে একটি বাচ্চা মেয়ে ওই ডালপালা সময় দুটো কদম তুলে কাঁধে দিয়েছে। সেই স্মৃতিটুকু আমি কখনো ভুলতে পারিনি। এইরকমই বর্ষার নানান রূপ নানান সময় জীবনে আসে। আমাদের এখনকার যেটা পরিস্থিতি, তাতে আমাদের যে প্রজন্ম তারা আর সহজ পাঠের হাত ধরে চলে না, সহজ পাঠ অনেকটা স্থিতির আড়ালে চলে গেছে। তো আমি সেই একটা অত্যন্ত সাধারণ সহজ পাঠের তৃতীয় ভাগে একটি নবম অংশ থেকে একটুখানি পাঠ করে শোনাচ্ছি। একেবারে সাধারণ, কিন্তু ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। বৃষ্টি নামলো দেখছি,
সৃষ্টিধর টাকাটা খুঁজে নিয়ে না পেলে আর কষ্ট হবে। কেষ্ট শান্তশিষ্ট হয়ে ঘরে বসে থাকো, বৃষ্টিকে ভিজলে অসুখ করবে। সঞ্জীবকে বলে দেবো তোমার জন্য মিষ্টি লজেন্স এনে দেবে। কালকে যে তোমাকে খেলার খঞ্জনি দিলাম সেটা হারিয়েছো বুঝি, ও বাড়ি থেকে রঞ্জনকে ডেকে দেবো, সে তোমার সঙ্গে খেলা করবে। কাঞ্জিলাল ব্যাংকগুলো ঘরের মধ্যে আসবে যে ঘর নষ্ট করবে, ওরে দুষ্টু ওদের তাড়িয়ে দে। ঘন মেঘে সব অস্পষ্ট হয়ে আর বৃষ্টি চলে না। তুমি গান গাইতে ওকে নিষ্ঠুর হয়ে বাইরে রেখো না, বৃষ্টিতে ভিজে কষ্ট পাবে। এই সামান্য জিনিসটা আমাদের শৈশবে অনেক স্পর্শ করে ফেলেছে। এখনকার যারা পড়ে তারা এগুলো থেকে বঞ্চিত হয়, এটা আমার খুব খারাপ লাগে। আরেকটি জিনিস আমি একটু পড়ছি, আমার খুব প্রিয় কাব্যগ্রন্থ হচ্ছে সোনার তরী। সোনার তরী একটি জিনিস আমি খুব মানে সহজ সরল কবিতা, কিন্তু খুবই মানে অত্যন্ত বর্ণনাময়। তো সেই জিনিসটা হচ্ছে বর্ষা জগৎ, এই সোনার তরী। তার প্রথম লাইনটা শুনলে অবাক হয়ে যাবে, এটি সবে শুরু হয়েছে। শুরুটা হয়েছে রাজধানী কলকাতা তোমার ছাদে, মানে এটা কবিতার শুরু। এবং তারপরে আমি ওই পুরোটা পড়ছি না, কারণ অনেক লম্বা কবিতা। আমার তো এখন মানে কবিতা আবৃত্তি করা প্রায় ভুলে গেছি, আর পাঠ করছি। মেঝেতে বিছানা পাতা, দুয়ারে চশমাটা নিয়ে আসতে হবে, কেমন কেনে পথ ভুলে গিয়েছো তুমি, কোন দূরে যাবে বলো, কোন দূরে যাবে বলো, তোমার চলা সাথী হব আমি। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল দেখে লুকিয়েছিলে ওই আজ এই বৃষ্টি কান্না দেখে মনে পড়লো তোমার, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে ওই
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সোনার তরী। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা ঘর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। গ্রাম খালি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়, ঢেউ গুলি নিরুপায় ভাগি দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে।
ওগো তুমি কোথা যাও কোন বিদেশে? বারেক ফিরাও তরি কুলে এসে। যেও যেথা যেতে চাও, যেথা খুশি কারে লাও, শুধু তুমি দিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিল ফুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমার লহ করুণা করে, ঠাই নাই ঠাই নাই ছোট শীতই আমার সোনার ধারে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিল পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কবে যাব কাছে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যুথিবনে হই হাওয়া করে শুধু আসা যাওয়া, যুথিবনে হই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে দিন যায় রে ঘুরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। শুধু ঝরে ঝড়ে ঝড়ে আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসী। শুধু ঝড়ে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসী। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আন মনে, আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আন মনে। তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। থাকুক হোক। আমি
বহু যুগের ওপার হতে আষাঢ় এলো এলো আমার মনে, কোন সে কবির ছন্দ বাজে ঝড়ো ঝড়ো বরিশানে বহু যুগের ওপার হতে আষাঢ় এলো এলো আমার মনে, কোন সে কবির ছন্দ বাজে ঝড়ো ঝড়ো বরিশানে বহু যুগের ওপার হতে আষাঢ় এলো, যে মিলনের মালাগুলি ধুলায় মিশে হলো ধুলি, যে মিলনের মালাগুলি ধুলায় মিশে হলো ধুলি, গন্ধ তারি ভেসে আসে আজি সজল সমীরণে ঝড়ো ঝড়ো বরিশানে বহু যুগে ওপার হতে আষাঢ় এলো, যে মিলনের মালাগুলি ধুলায় মিশে হলো ধুলি, যে মিলনের মালাগুলি ধুলায় মিশে হলো ধুলি, গন্ধ তারি ভেসে আসে। শক্তি চট্টোপাধ্যায়ের আনন্দ ভৈরবী। আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। আজ সেই গোঠে আসে না রাখাল ছেলে, কাঁদে না মোহনবাসীতে বটের মূল, এখনো বর্ষা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে। সে কি জানিত না এমনি দুঃসময় লাফ মেরে ধরে মোড়কের লাল ছুটি, সে কি জানিত না হৃদয়ের অপচয় বিপদের বামমুঠি, সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এ হৃদয়পুর, সে কি জানিত না আমি তারে যত জানি আনক সমুদ্দুর। আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় মেঘের বেলা, উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। গহন মেঘের ছায়া অনায়াসে আসে হইয়া আসে, গহন মেঘের ছায়া অনায়াসে আসে, এসে বসেছিলাম যার আসে বসেছিলাম, যার আসে বসেছিলাম সে আসে ওই আসে ওই সে আসে, গহন মেঘের ছায়া অনায়াসে আসে ওই আসে, গহন মেঘের ছায়া অনায়াসে আসে। শুনি সাজো সাজো রঙে ভুবন সাজে মহোৎসবে, শুনি সাজো সাজো রঙে ভুবন সাজে মহোৎসবে, বিদ্যুতের চমক
চলে মোটামুটি হোক না একটা ব্যবসা হোক হোক মন ভরেনি, মন ভরেনি, আরো দারুণ যেটা হোক। একটাই হবে না। ও কালেক্টটা হোক কালেক্টটা একটাই হবে না তো, চলো। আমি হাতটাকে সেট করে নিয়েছি তো। সেট, এই যে দেখো না, কোনটাকে এখানে রেখে দিয়েছি। ব্যথা হবে না, চলো। আচ্ছা, আরেকটি গান আমার গাইতে আসতে সকাল থেকে ইচ্ছা হলো, কিন্তু একবারও তো ইয়ে করে আসিনি, কিন্তু শুরু করলাম। হ্যাঁ, একসাথে। সবাই রূপম করে গান, আজ সামনে বাতাস। হ্যাঁ দারুণ দারুণ গান। আমার গানটা নিয়ে নিই। আজ শ্রাবণের বাতাস বুকে এ কোমল সুরে নাই, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার আজ শ্রাবণের বাতাস বুকে এ কোমল সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আজ শুধু মেঘ সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বিষ ঢালবে আকাশ, বিষ মেশানোর সুখে, আজ শুধু মেঘ সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বিষ ঢালবে আকাশ, বিষ মেশানোর সুখে, দাও ঢেলে দাও যে প্রেম আমার হৃদয় চলে যায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার আজ শ্রাবণের বাতাস বুকে এ কোমল সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ দিগন্তহীন মাঠের উপর থাকছি আমি শুয়ে, এই গোমালির সমস্ত তাপ বর্ষা দেবে দিগন্তহীন মাঠের উপর থাকছি আমি শুয়ে, এই গোমালির সমস্ত তাপ বর্ষা দেবে এর বেশি কি পাওয়ার থাকে, এর বেশি কি চাই, নামলো সারা আকাশ আমার আজ শ্রাবণের বাতাস বুকে এ কোমল সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার
সাত রঙারঙ মুখ, তোর মুখেতে লুকিয়ে আছে জীবন ভরের সুখ রে, জীবন ভরের সুখ। যখন শিমুল পলাশ ধরবে পথে, দুলবে হাওয়া বুকে, থাকবো দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে। শিমুল পলাশ ঝরবে পথে, দুলবে হাওয়া বুকে, থাকবো দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে। গাইব তোরি বৃষ্টি পানে এক সুরেরই গান, আকুল টুকুর বৃষ্টি নুপুর জল ছবিরই গায়। তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছায় রে, মেঠো সুরের ছায়। সাথে ভেসে ছাই মেঘেরই বুকে, ফিরবো মোরা বনের ঘাটে সন্ধে নামার মুখে। ঘর বায়ুর সাথে ভেসে ছাই মেঘেরই বুকে, ফিরবো মোরা বনের ঘাটে সন্ধে নামার মুখে। বলি ও রজনী, বলি ও রজনী, তোর হাতে যে পিয়ার মাখি কালি, আকুল দুপুর বৃষ্টি নুপুর জল ছবিরই গায়। তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছায় রে, মেঠো সুরের ছায়। কেমন করে এমন হলো যা হতো না আগে, ছলাতে ছলাতে বুকের মাঝে কোন এক নদী জাগে। কেমন করে এমন হলো যা হতো না আগে, ছলাতে ছলাতে বুকের মাঝে কোন এক নদী জাগে। বলি ও সজনী, বলি ও সজনী, তোর হাতে যে আমার জীবনটাই, আকুল টুকুর বৃষ্টি নুপুর জল ছবিরই গায়। তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছায় হে, মেঠো সুরের ছায়। রং বেরঙের বেলো বাড়ি সাত রঙারঙ মুখ, তোর মুখেতে লুকিয়ে আছে জীবন ভরের সুখ রে, জীবন ভরের সুখ, জীবন ভরের সুখ রে, জীবন ভরের সুখ। প্রচেষ্টা।
হিমমোটরে মানে আমার স্মৃতিতে যতটুকু আছে 50-60 বছর আগেকার স্মৃতি আমার আছে বলে। তখন যে এখানে কতটা ফাঁকা ছিল, এটা একটা ছোট্ট কথা বলছি। এটা এখন এলাহাবাদ ব্যাংক, মানে এখন ইন্ডিয়ান ব্যাংক হয়েছে, আগে এলাহাবাদ ব্যাংক ছিল, তার পেছনে আমাদের বাড়ি। সেই বাড়ির মাঝখানে ঘরে আমার ঠাকুমা থাকে। আমি সেটা মোটামুটি ওই 66-67 কথা বলছি, 60 বা 65 এর বলছি। মানে আমি ওখান থেকে জানলা দিয়ে একটা ট্রেন যে পুরো চলে গেল সেটা আমি দেখতে পাচ্ছি। মানে আপনারা ভাবতে পারবেন যে তখন কতটা ফাঁকা ছিল এই মোটর, এইটার জন্য আমি কথাটা বললাম। ওখান থেকে ওই ট্রেনটা পুরো দেখে যে এটা আমার স্মৃতিতে আছে। যাই হোক, তখন তো ছোটবেলায় বর্ষা দেখেছি, যেটা ছোটবেলার অভিজ্ঞতা সবারই আছে। স্কুলে ভিজে যাওয়া, স্কুল থেকে রেনিটা হলো, হাফ ছুটি চলে এলো। কিন্তু আমি একটু ভাগ্যবান এই জন্যই বলছি যে আমার মানে গত 15-20 বছর ধরে বর্ষার সঙ্গে আমার সম্পর্ক নেই। এই অর্থে বলছি, ছোটবেলায় বর্ষা এখানে অনেক উদাত্ত ছিল এবং বর্ষাকাল, আমি একটা কথা বলি যে আমার প্রিয় ঋতু হচ্ছে বর্ষা, এবং যখনই বৃষ্টি হোক সেটা আমার ভালো লাগে, সে দিনে হোক, সকালে হোক, রাতে হোক, মাঝরাতে হোক। আমি পড়াশোনা আমার কল্যাণীতে মোটামুটি 9-10 বছর ছিলাম। যারা কল্যাণী গেছেন বা দেখেছেন, কল্যাণীতে প্রচুর গাছপালা আছে এবং ওখানে ক্লাইমেটটা গরমও একটু বেশি পড়ে, ঠান্ডাটাও বেশি পড়ে এবং বর্ষাও খুব হয়। তো কল্যাণীতে আমার আগেকার একজন পুরোহিত বক্তা বলছিলেন কদম গাছের কথা। আমাদের যে হোস্টেলগুলো ছিল, দুটো সারিতে ছিল, মাঝখানে সারি সারি কদম গাছ ছিল। তো রাতে আমাদের জানা টানা হোস্টেলে খোলা থাকতো। খুব ভালো হোস্টেল ছিল না মানে প্রথম দিকে, পরে আমি লেক হোস্টেলে যেটা ছিলাম সেটা কলকাতার অনেক হোস্টেল থেকেই ভালো। যাই হোক, সেটা পরের দিকে ছিলাম, লাস্টে 1-2 বছর ছিলাম। কদম গাছে এই বর্ষায় যে কদম ফুলের গন্ধ, সেটা একটা অসাধারণ। এবার আমি বর্ষার সম্বন্ধে তারপরে 9-10 বছর পরে আমি চলে যাই কদম উপলক্ষে আসামে। আসামের বর্ষা যারা দেখেনি তারা বর্ষা কি সেটা উপলব্ধি করতে পারবে না। প্রথম যখন আমি গেলাম 1988 এর দিকে, 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কখনো জোর কখনো আস্তে। এটা আমার আক্ষরিক অর্থে 7 দিন ধরে হচ্ছে, রাতের দিকে বিকালের দিকে বেশি হয়। আর আসামে না গরমটা খুব কম পড়ে। আমি যেখানে ছিলাম বরপেটা রোড এরিয়া, ওটা ধরুন গোয়ারি থেকে বঙ্গাইগাঁও যেটা আছে ওখান থেকে 30-40 কিলোমিটার দূর। তো সেইখানে কি বলছিলাম আসামে, হ্যাঁ, যাই হোক সেখানে মানে তারপরে যদি কি হলো বৃষ্টিটা একটু কম হতো। তো সেখানে আমাকে 2-1 এদিক ওদিক ব্রাঞ্চে অফিসিং করতে গেছে, মানে কেউ একজন নেই, তার জায়গায় গিয়ে অফিসিং করে। সেটা একটা স্মৃতি বলছি। আমি যেখানে থাকতাম বরপেটা রোড, সেখান থেকে হাইওয়ে ধরে 20 কিলোমিটার যাওয়ার পর আর ইন্টিরিয়ারে 12 কিলোমিটার গ্রামের ভেতরে ঢুকতে হবে, একদম পালাপাড়া জায়গাটার নাম ইন্টিরিয়ার গ্রাম এবং ট্রাইবাল ডমিনেটেড গ্রাম। তো সেই সব রুরাল বাদে বিশেষ কাজকর্ম ছিল না। আমি একটা ব্যালেন্সিংয়ে কাজ নিয়ে বসে থাকতাম, দিনের বেলা থাকতাম। বর্ষাকাল ছিল, এত বৃষ্টি হয়েছে যে আমি যেখানে ছিলাম তখন একাই থাকতাম, ব্যাচেলার ছিলাম, সেখানে আসার উপায় নেই। কারণ ওই গ্রাম থেকে 12 কিলোমিটার যে আসবো, পুরো গ্রামটা ভেসে গেছে, রাস্তা বাস্তা কিচ্ছু নেই, কোনো রকম মনে হবে একটা বিশাল মানে জলাধার। আমার অতটা ভয় ভয় জিনিস পায় না। তো আমি তো ওই গ্রামের মধ্যে ওদের যে মাটির ঘর এবং ওই আসাম টাইপের একটা ঘর আছে, ও হালকা দেয়াল দিয়ে করা হয়, যেহেতু ভূমিকম্প প্রবণ এলাকা। সেখানে কিন্তু আমি 10-12 দিন থেকে গেলাম। দুপুরে খেলাম, ওখানে খাওয়া দাওয়া তো গ্রামের সেরকম। তো সেইটা এই কল্যাণীতে আমার যে বর্ষার যে অভিজ্ঞতা এবং ওখানকার অভিজ্ঞতা, সেটা অসাধারণ। এবং বর্ষার ব্যাপার হলো
যতক্ষণ না আপনি ইন্টিরিয়ার গ্রামের মধ্যে বা প্রকৃতির মধ্যে যতক্ষণ না থাকবেন বর্ষার আসল রূপ বুঝতে পারবেন। ইনমোডেলে আমি বলছি বা শহরে, এখানে বর্ষার সেই রূপ কোথায় আমরা আজকে করছি। আরেকটা ঘটনা আমি বলি, এটা রিসেন্ট ঘটনা, 2019 সালের কথা। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে 22শে শ্রাবণে শান্তিনিকেতন যাবো, কারণ আমি 25শে বৈশাখে অত ইন্টারেস্ট নেই না, 22শে শ্রাবণটা যাবো বলে। কারণ আমার একজন মানে বিশেষের টিচার, উনি ব্যাচেলার, 90-এর উপর বয়স, উনি মানে রবীন্দ্রনাথকে ওনার জীবন দেবতা বলতে গেলেন। উনি অনেকবার গেছেন, ওনার কথা সেবার গিয়েছিলাম এবং সেবার উনিও গিয়েছিল, আমাদের সঙ্গে দেখা হয়েছিল। 22শে শ্রাবণে যেটা হয়, সকালবেলায় উপাসনা গিয়ে একটা গীতি আলেখ্য হয়। সেবার ওই যে ভোরবেলায় 5:30টায় গীতি আলেখ্য হচ্ছে উপাসনা গিয়ে, আর বাইরে অযোধ্যায় বৃষ্টি হচ্ছে। মানে বর্ষার সঙ্গে 22শে শ্রাবণে এরকম সমাপতন আর হয়নি। মানে এরকম সমাপতন হয়তো আগে ছিল বলে আমি দেখেছি। রবীন্দ্রনাথ যে 22শে শ্রাবণে শুনেছি, তো সেই দিনও এরকম বৃষ্টি হয়েছিল। যাই হোক, এই দুটো অভিজ্ঞতা আমার বর্ষা সম্বন্ধে আছে। আজকাল সেরকম বর্ষা আজকাল সেরকম পাই না। তবে ওই যদি কল্যাণী ফল্যাণী আমাদের ইউনিয়ন হয় আমাদের ব্যাচের, এইসব সময় যদি বৃষ্টি হয়, তখন আবার কিছু তার ফিলিংসটা আসে। কারণ বর্ষা ব্যাপারটা হচ্ছে, বর্ষা ফিলিংস সবারই কিন্তু হবে। রবীন্দ্রনাথের যে ফিলিংস হচ্ছে আমাদের হয়, এই কারণেই হয় যে রবীন্দ্রনাথের গানগুলো আমাদের তখন মনে পড়ে। তার মানে আমাদের মধ্যে ফিলিংস আছে, কিন্তু আমাদের মধ্যে সেটা মানে লেখায় বা কবিতায় পর্যবেসিত করার মতো প্রতিভা সবার থাকে না। সেটা রবীন্দ্রনাথের ছিল, তাই তার গান। আরেকটা জিনিস, আসামে যখন ছিলাম তখন আমাদের দুজন মিলে আমরা একটা মেসে থাকতাম, আরেকটা আলাদা মেস ছিল। সেখানে একজন আসতো, আরেকটা টেপ রেকর্ডার ছিল। ওই বৃষ্টি যখন ওখানে হতো, বৃষ্টি হোক না হোক, আমরা ওই তখন একটু দেবব্রত, পঙ্কজ মল্লিক এদের গান একটু বেশি শুনতাম। এখন হয়তো আরো অন্য অন্য শিল্পীদের আমার পছন্দ হয় আর কি, শুনি বেশি। সুমিনরা, চিত্রলেখা চৌধুরী, মানে আমার প্রিয় শিল্পীদের মধ্যে আর কি। তো রোজই আমরা 2-3 ঘন্টা কিন্তু ওই গান শুনতাম, অল্প স্বল্প গল্পও হতো। ব্যাংকে 3-4 দিন থাকে, ব্যাংকিং নিয়ে তো গল্প হবেই, হতো সেসব নিয়ে। এই হলো ব্যাপার। এই আমার কিছুটা আমার অভিজ্ঞতা সম্বন্ধে আপনাদের শেয়ার করলাম। বর্ষার যে রূপ আমি দেখেছি, সেটা আমার জীবনে একটা মানে লাকি, আমি এটুকু বলতে পারি। ধন্যবাদ। খুব ভালো। আচ্ছা, আজকে আমাদের প্রিয় ডিজিটাল ওয়েলফেয়ার সোসাইটির একটা বর্ষাবন্ধন অনুষ্ঠান করা হয়েছে, ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানে যারা আছেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ, যতটা সম্ভব এটাকে আলোকিত করার চেষ্টা করেছেন। তো আমাকে কবিতা মানে পাঠ করার জন্য বলা হয়েছে, আমি সেভাবে প্রস্তুতি নিতে পারিনি। তো সবাই গান এবং কবিতা করে যাচ্ছে, আমি কিছু কথা বলি। বর্ষা মানে হলো শৈশবের স্মৃতি মৃদুলতা। শৈশবে আমরা বর্ষাকালে স্কুল থেকে ফিরতাম পুরো ভিজে গিয়ে, কারণ তখন এখনকার মতো বাচ্চাদের মতো বাসে যাওয়া বা গাড়িতে যাওয়া এই ব্যাপারগুলো আমাদের ভাগ্যে জোটেনি। তবে আমরা বাড়ির কাছাকাছি স্কুলেই পড়াশোনা করতাম, কারণ আমাদের অভিভাবকের দূরে কোথাও পাঠিয়ে পড়াশোনা করানোর মতো সম্মতি ছিল না। যাই হোক, বর্ষাকালে যখন বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরতাম, কখনো কখনো বৃষ্টিতে মজা করে যখন বাড়ি ফিরতাম প্রায় ঘন্টাখানেক পরে, মায়ের বকুনি মাছ খেতাম। তারপরে আবার সকাল থেকে মা চান করিয়ে শুকনো জামা কাপড় পরিয়ে খেতে দিতেন। আমাদের সময়ে গ্রীষ্মের ছুটিটা পড়তো জ্যৈষ্ঠ মাসের শেষাশেষি থেকে আষাঢ় মাসের প্রথম দিকে অবধি, তারপর বর্ষা শুরু হতো।
কিন্তু বর্ষায় যে সবসময় বৃষ্টি হতো তা তো নয়, মাঝে মাঝে বৃষ্টি হতো না, গরম থাকতো, তখন আবার লোডশেডিংও চলতো। এমন একটা ছুটির দিনের কথা বলি, যেদিন দুপুরবেলায় মার পাশে আমরা দু ভাই শুয়ে আছি, খুনসুটি করছি, কারেন্ট নেই, মা হাত পাখা টেনে যাচ্ছে, যতটা সম্ভব নিজেকে এবং আমাদের দুজনকে হাওয়া দেওয়ার চেষ্টা করছেন। আমরা সুযোগ করছি মায়ের হাত কখন ঝিমিয়ে পড়বে, সেই সুযোগে আমরা দুই ভাই একটু এদিক ওদিক খেলতে যাব। তো যাই হোক, ঘটনাচক্রে মার হাত আস্তে আস্তে থেমে গেল। থেমে যেতে আমরা দু ভাই মাটিতে নেমে এলাম মেঝেতে। তারপরে হঠাৎ খোলা জানলা দিয়ে তাকিয়ে দেখি ঘন কালো মেঘ পড়ে আছে। তো ভাইকে ডাকলাম, আমরা জানলা কাছে গেলাম, একটু পরে গুরু গুরু শব্দ শুরু হলো, তারপরে বিশাল বিশাল গর্জন শুরু হলো। সেই গর্জনে মাও জেগে উঠলেন। তারপরে যথারীতি নিয়মে জোরে বৃষ্টি নামলো, খুব জোরে অযোধ্যারে বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টিতে মা জানলা খোলা রেখে গান ধরলেন, আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে। মা সবসময় যে হারমোনিয়াম বাজিয়ে কোথা কোথা ভাবে গান করতেন তা নয়, খালি গলাতেও খুব সুন্দর গান করতেন। তো মার গান যখন শেষ হলো, তখন আমি মার গানের ওই আষাঢ়ের রেশ ধরে এবং বাইরে ঘন কালো মেঘ এর সাথে সঙ্গতি রেখে আমি একটা কবিতা আবৃত্তি করলাম। হ্যাঁ, তখন আবৃত্তি করেছিলাম, এখন ভুলে গেছি, এখন আমি পাঠ করব। একটু আপনারা ধৈর্য ধরে শুনবেন। সেভাবে হয়তো আমি বলতে পারবো না, কারণ সেরকম উপস্থিতি আমার ছিল না, নেই, আর আমি পারদর্শীও নেই কবিতার ব্যাপারে। একটু শুনবেন। আবার এসেছে আশা আকাশ পানে, আবার এসেছে আশা আকাশ ছেয়ে, আসে বৃষ্টির সুবাস বাতাস আবার এসেছে আশা আকাশ ছেয়ে। এই পুরাতন হৃদয় আজি পুলকে দুলিয়া উঠিছে আবার বাড়ি। এই পুরাতন হৃদয় আজি পুলকে দুলিয়া উঠিছে আবার বাড়ি। নূতন মেঘের ঘূর্ণিমা বইছে, রহিয়া রহিয়া বিপুল মাঠের উপরে নবতৃণদলে বদলে ছায়া ধরে।
তরুণ ছায়া করে এসেছে এসেছে এই কথা বলে প্রাণ এসেছে এসেছে উঠিতেছে নয়নে এসেছে হৃদয়ে এসেছে আবার এসেছে আশা আকাশ ছুঁছে আবার এসেছে আশা আকাশ ছুঁছে আসে বৃষ্টির সুবাস বাতাস পেয়ে আবার এসেছে আশা আকাশ ছুঁছে আবার এসেছে আশা আকাশ ছুঁছে খুবই ভালো উত্তরবঙ্গের বর্ষা দেখার খুব ইচ্ছে ছিল এবং আমার সেই সময় যখন গেলাম এখান থেকে সেই সময় কিন্তু বর্ষা শুরু হয়নি মানে আর বৃষ্টি পড়ে যেমন আমরা কোথায় গেছিলাম না ওখানে help করো না? এই জগৎটা এই পাশে চলে আসে। হ্যাঁ প্রথমে কালিম্পং। গিয়ে গেছি, প্রমটার পাশে কি বসে যাও হ্যাঁ তারপর ওইখান থেকে আমাদের যাওয়ার কথা ছিল সিকিমের দিকে সিকিমে ভাঙন ধরেছে নদীরা হয়ে গেছে এইসব গল্প যখন হলো তখন যেখানে যাওয়ার কথা সেখানে কিন্তু আর আমরা গেলাম না তা বললো যে চলো কালিম্পং যাও তারপর সেখান থেকে ঠিক হবে কোথায় যাবো না তো গেলাম কালিম্পংয়ে সারাদিন বৃষ্টি ছিলাম অনেকটা করে খুবই মজা হয়েছে এটা অন্য কথা তারপর সেখান থেকে গেলাম বেলো পাহাড় সেখান থেকে তো আমার মেয়ে জামাই বা হেভি ঝড়া ঝড়া বাতাস সেগুলো সব মজার গল্প থাকে সেখানেও একরকম বর্ষা দেখলাম সেইখান থেকে আবার ফিরলাম এই কোথায় দিলাম তো ওটা ফিরলাম ও জামাই করে পাশে বসে তো এই জগৎটা পাশে বসে ঋষিখোলা হ্যাঁ ঋষিখোলাতে বলার জন্য বুঝলে এবার ঋষিখোলায় তো যখন ঢুকলাম সিকিমে ঢুকতে হয় ঋষিখোলায় যখন ঢুকলাম আমরা অনেক আগে ঋষিখোলা গেছিলাম তখন একটা সময় বললে রাস্তা শেষ এবারে সিঁড়ি দিয়ে নামতে হবে নেমে নদী নদী পেরিয়ে পাহাড়টা পেরিয়ে ঋষিখোলা সেই প্রথম সেমেস্টিয়ারের এক হোমস্টে ছিল বৌদিরা গিয়েছিল বৌদিরা বলেছিল সেই সেমেস্টিয়ারের হোমস্টেতে গিয়েছি সেটা সেই স্মৃতি আমাদের 2 বছর আগে বলে এবার আমরা আমাদের মাথায় না সেই স্মৃতিটা রয়েছে কিন্তু ওখানে যখন গাড়িতে পৌঁছলো দেখলাম তো ওখানে যাওয়া যাবে না ভালো কথা তারপরে তো ঘুরে গিয়ে ওরা একটা রাস্তা হলো সেইখান থেকে যেখানে পৌঁছলাম দেখছি তো উত্তাল নদী আমি পেয়েও কি করে এবার আমাদের সাথে যারা গেছে তাদের ভয় কেউ বলে এখনই চলে যাবো বাড়ি যাবো এরকম অনেক কিছু হচ্ছে মজা টজার ব্যাপার মানে এখন ভাবলে মজা লাগে তখন কিন্তু একটু মজা লাগে তো সেই ঋষিখোলাতে গিয়ে রইলাম এবং 20 বছর আগের যে স্মৃতিগুলো ছিল সেগুলো কিন্তু তখন একটুও নেই লোডশেডিং খাবার পাবো কিনা সন্দেহ আর আরো জোরে বৃষ্টি নামলে এবং উত্তাল নদী ঋষিখোলা থেকে না এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে হলে নদীটা পেরিয়ে আসতে হতো আর হাতে ব্যাগ নিয়ে মানে সমস্ত যা আমাদের জিনিসপত্র একবারে নামিয়ে দিচ্ছিল আর আমাদের সমস্ত নিয়ে আসতে হতো পরের দিন সকালবেলা যখন সেই সাংঘাতিক বৃষ্টিটা হচ্ছে তখন হচ্ছে এবং আমরা দেখছি যে উত্তাল নদী ওরা তখন ইচ্ছে কাউকে ফোন করে একটা গাড়ি আনালো এবং আমাদের আগে ফিরে যেতে হবে কোনো উপায় নেই সেই নদী বা ঋষি নদী তখন ওই রকম মানে স্রোত ভালো হয়েছে গাড়িটা এসেছে এবার এরপরে আমরা যখন নদী পেরোবো প্রথম যে সেতুটা দিয়ে আমরা এসেছিলাম সেই সেতুটা পুরো জলে ভেসে বেরিয়ে চলে গেছে এরপরে হচ্ছে পরের সেতুটা দিয়ে আমরা
তো পরের সেদিনতে যখন গেলাম প্রচুর অনেকটা হেঁটে ওই রকম সব লাগেজ ফাগেজ নিয়ে, আর আগের দিন রাত্রিবেলা একটু বলি পুরো অন্ধকার বুলবুলের লাইট মোমবাতির মধ্যে একটু খেতে খেতে দিয়েছিল। তো যাই হোক ওইভাবে রাতটা কোনো রকম কাটলো। পরের দিনকে যখন বেরোবো গিয়ে দেখলাম পরের সেতুটা খানিকটা ডুবে আছে আর খানিকটা জেগে আছে, এইরকম অবস্থা। তো সেই সেতু পেরোনোর একটা সাংঘাতিক একটা অভিজ্ঞতা। আর ওদের দু একটা যে ছেলে ছিল তারা প্রথমে বলেছিল আমরা এসব বাড়ি লাগেজ ফাগেজ দিয়ে নিয়ে যেতে পারবো না। তো ঝড়াঝাটি করে লাগেজগুলো ওরা নিয়ে গেল শেষ অবধি। এবং সেই সেতুটা নিজেরা সেই ধরে ধরে পেরোনো, বৃষ্টি হচ্ছে আর নিচ দিয়ে সেরকম স্রোতের মতো নদী যাচ্ছে, তার অভিজ্ঞতাটা এই বর্ষা করলে পারে। রাজা যেমন কল্যাণীর কথা বললে, নির্মণ্ডলের কথা বললে, আমি নিম্নচাপের কথা ভাবি, কিন্তু স্মৃতিতে কিন্তু সেই বর্ষাটা ফিরে আসে। এবং আজও বর্ষা বলে আমি এখনো বলি, যদি কেউ উত্তরবঙ্গে যাও তাহলে উত্তরবঙ্গে বর্ষার উত্তরবঙ্গের মতো বর্ষাতে হ্যাঁ আর ওইরকম স্মৃতি ওরকম আর হয় না। আর শুধু তাই না, পরে এসে যে হোটেলটায় ছিলাম, মানে কলকাতা ছিল হুটটুট ছিল না, তো হোটেলটায় যখন ছিলাম সেই হোটেলটা মেঝে ভর্তি জল, এরকম সে একটা অদ্ভুত অভিজ্ঞতা। তাহলে বর্ষা খুব হয়ে গেছে। Thank you.
দাঁড়ালে একাকী কবিতার নাম না ফেরা, কবি জওহর রায়চৌধুরী। তোমার এখনো আসার সময় হলো না? বলেছিলে 3 পাহাড়ের দেশে নিয়ে যাবে, যেথায় লালি গুড়াসের রং তাদের শিথিল প্রশস্ত সিঁদুরে ঠোঁটের লালিমায় উজ্জ্বল হয়। বলেছিলে সাদা রঙের পাথুরে ঘরে তোরা কাটাবো, আপেল এক নিকটের মোরব্বা খাবো। বলেছিলে এবার বর্ষায় রাম ধনু রঙা ছাতা মাথায় রেইনবো ফলস দেখতে যাবো। জানো, আমার খুব ভয় করে এখন। হঠাৎ ঝড়ের মতো এসে যদি বলো চলো সময় হয়েছে এবার, আমি যে চলতে ভুলে গেছি সময়। তুমি যে দেবকাঞ্চন গাছটা দুয়ারে পুঁতেছিলে, আজ হেমন্তে ফুলে ফুলে ছেয়ে রয়েছে। আমি দেখি জানালা পথে। ডালিম কুমারের সাথে আমার যাওয়ার কথা ছিল ব্যঙ্গমা ব্যঙ্গবীর দেশে, যাওয়া হয়। মা বলেছিল তোর ঝুলনের মতো সাজানো পরিবার হবে। মা তুমি মিথ্যাবাদী। ফুল কাটার মতো উষ্ণতার পরশে বোনা সম্পর্কের বন্ধনগুলো নেই। ঝরা বট ফুলের স্তূপে ঝরে পড়ে গেছে হলুদ বসন্ত পাখি। টুকলি পাখির টুকটুক শব্দে আদরে ছুটির সকাল। ফুটবল মাঠের রোল, লেবু রঙের পথ ধরে তোমার হেঁটে আসা, ঝর্ণা তলার পথ পুরনো বন ফুলের খাল, সব ফিরে আসে। তুমি বলেছিলে সময়, আমারই শুধু তর সইল না। না ফেরার দেশে পাড়ি দিলেন নিঃশব্দে। ক্ষমা করো। বাহ বাহ। सुलग सुलग जाए मन, भीगी आज इस मौसम में लगे कैसी ये जब
झिम गिर सावन महफिल में कैसे कह दे किसी से दिल बन रहा है किसी अजनबी से हाय कर अब क्या जतन सुलग सुलग जाए मन भीगी आज इस मौसम में लगी कैसी है अगन रिमझिम गिर सावन सुलग सुलग जाए मन भीगी आज इस मौसम में लगी कैसी है अगन रिमझिम गिर सावन एक्सेलेंट 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 বর্ষারবিত হলো মুখরিত মেঘমণ্ডিত ছন্দে মেঘমণ্ডিত ছন্দে কলম্ব ঘন গভীর গগন অনন্ত ঘন গন্ধে নন্দিত তব উৎসব মন্দির নন্দিত তব উৎসব মন্দির হে মন্দির হে মন্দির নীলকঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে মন্দির হে মন্দির শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা পাতালে পাহাড়ে ইন্দ্রলোকে অমৃত বাড়ির বার্তা গগন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা পাতালে পাহাড়ে ইন্দ্রলোকে অমৃত বাড়ির বার্তা মাটির কঠিন বাধা হলো কি দিকে দিকে হলো দীর্ণ দিকে দিকে হলো দীর্ণ নব অঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ ছিন্ন হয়েছে বন্ধন মন্দির ছিন্ন হয়েছে বন্ধন মন্দির হে গম্ভীর হে গম্ভীর নীলকঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর মনোলক্ষীর কম্পিত গায় চঞ্চল অন্তর মনোলক্ষীর কম্পিত গায় চঞ্চল অন্তর শঙ্কিত গায় ঝিলমিল মন্দির শঙ্কিত গায় ঝিলমিল মন্দির হে গম্ভীর হে গম্ভীর নীলকঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর সঙ্গী ঘুরে চারিদিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম
শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মনোমল হংসমালাকার কাকায় যায় উড়ে কচিত কচিত চকিত করিত আলোকে মনোমল হংসমালাকার কাকায় যায় উড়ে কচিত কচিত চকিত করিত আলোকে ঝনঝন মন্দির বাজায় ঘণ্টা রুদ্র আনন্দে কল 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 মন্দে নির্ঝরিণী কান্তায় প্রলয় ভারে মনোরের সঙ্গী ঘুরে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 বায়ু বলে পূর্ব সমুদ্র হতে উজ্জ্বল সর সর তদিনী তরঙ্গে বায়ু বলে